শিক্ষার্থীরা সিলেট বোর্ড 2024-এর এমসিকিউর প্রশ্নটি আলোচনা করব। প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি, ডাটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? এখানে সঠিক উত্তর হলো দুটি। তোমরা জেনে নাও। ডাটা যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে অর্থাৎ প্রেরক থেকে ডাটা প্রাপকে পৌঁছায় তাকে মাধ্যম বলা হয়, মিডিয়া। ডাটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম দুটি। একটি হলো তারযুক্ত মাধ্যম, তাকে গাইডেড মিডিয়া বলা হয়। অন্যটি হলো তারবিহীন মাধ্যম, তাকে আনগাইডেড মিডিয়া বলা হয়। অর্থাৎ কেবল ওয়্যার্ড মিডিয়া এবং ওয়্যারলেস মিডিয়া। আমরা তারযুক্ত মাধ্যম বা ওয়্যার্ড মিডিয়া বা গাইডেড মিডিয়ার মধ্যে পেয়েছি টেলিফোন কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। আর তারবিহীন মাধ্যম হিসেবে সাধারণত ওয়েবগুলোকে চিন্তা করা হয়। সেক্ষেত্রে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, ইনফ্রারেড, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, এগুলো হচ্ছে তারবিহীন মাধ্যম। দ্বিতীয় প্রশ্নটি একটি উদ্দীপক দিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে নতুন এক ধরনের সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়। এখন প্রশ্ন দেওয়া হয়েছে, উদ্দীপকের সার্ভিসটির নাম কি? দেখো, এখানে বলা হচ্ছে সে আগে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারতো না। এখন যে সার্ভিসটি গ্রহণ করছে সেটির ফলে সে তার সফটওয়্যারগুলো অটো আপডেট হয় এবং উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাও সে পেয়ে থাকে। এখানে যে সেবাটি সে বর্তমানে গ্রহণ করছে সেটি হলো সফটওয়্যার অটো আপডেট হয়। এই জায়গা থেকে যদি আমরা উত্তরটা খুঁজি তখন সেখানে চলে আসে ক্লাউড কম্পিউটিংয়ের কথা। ক্লাউড কম্পিউটিং কি, তোমরা এই টপিকটা খুব ভালো করেই পড়বে 2025-এ যারা পরীক্ষার্থী, এবং সবার জন্য মূলত এটি ইম্পর্টেন্ট। ক্লাউড কম্পিউটিং হলো এমন এক ধরনের কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা ও অ্যাপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। তাহলে এখানে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে দুটো বিষয় মনে রাখতে হবে। সেটি হলো ইন্টারনেট সংযোগ এবং কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রণ করা এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করার সক্ষমতা আছে এমন একটি প্রযুক্তি, তাকে ক্লাউড কম্পিউটিং বলা হয়। আরেকটি বলা হয় ক্লাউড কম্পিউটিং বলতে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কম্পিউটিং সেবা প্রদান করাকে বোঝায়, যেখানে ব্যবহারকারীরা নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যার ছাড়াই প্রয়োজনীয় রিসোর্সসমূহ ব্যবহার করতে পারে। আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে আরও অনেকগুলো ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা দেখবে। পরবর্তী প্রশ্নটি একই উদ্দীপক থেকে দেয়া সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে আমরা কী কী সুবিধা পেয়ে থাকি? ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ খরচ নেই। একটু আগে আমরা দেখেছিলাম ক্লাউড কম্পিউটার মূলত কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে নিয়ন্ত্রিত একটি সেবা, তাই এই উত্তরটি সঠিক। রক্ষণাবেক্ষণ খরচ নেই, এটিও সঠিক, কারণ ক্লাউড কম্পিউটিংয়ের ডেটাগুলো ব্যবহারকারী নিজেকে কোনো রক্ষণাবেক্ষণ করতে হয় না, বরং ক্লাউড অথরিটি বা ক্লাউড কর্তৃপক্ষ যারা, তারা নিজেরাই রক্ষণাবেক্ষণ করে। আর ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, এই কথাটি সঠিক নয়। ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না, যতটুকু ব্যবহার করবে ততটুকুর মূল্য দিতে হয়। এখানে কিন্তু একটি বিষয় লেখা ছিল পে অ্যাজ ইউ গো, অর্থাৎ যতটুকু ব্যবহার করবে ক্লায়েন্ট ঠিক ততটুকুই তাকে মূল্য পরিশোধ করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, এ কথাটি সঠিক নয়। এছাড়াও ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাগুলো তোমরা আরেকবার জেনে নাও। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ সুবিধা, যেটি উদ্দীপকের মাধ্যমে সে পেয়েছিল। অপারেটিং খরচ কম, ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে যে সেবাগুলো আমরা পেয়ে থাকি সেই সেবাগুলোর ক্ষেত্রে আমরা নিজেরা অপারেট করলে যে খরচ, তার তুলনামূলকভাবে খরচ কম, কারণ নিজেকে এই সমস্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হয় না। নিজের কোনো হার্ডওয়্যারের প্রয়োজন নেই, নিজের কোনো দক্ষ জনশক্তির প্রয়োজন নেই, অথবা নিজস্ব দেখাশোনা করার জন্য কোনো লোকবলের প্রয়োজন হচ্ছে না। সেজন্য অপারেটিং খরচটা ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে তুলনামূলক কম। এরপর বলা হচ্ছে সার্বক্ষণিক ব্যবহার করা যায়। ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন এক ধরনের সেবা যেটি বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইসের মাধ্যমে যে কোনো সময় সে ব্যবহারটি করতে পারে। সেজন্য সার্বক্ষণিক ব্যবহারের যে সুবিধা সেটি ক্লাউড কম্পিউটিং দিয়ে থাকে। এরপরের যে চতুর্থ যে সেবাটির কথা এখানে লেখা হয়েছে, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না। অর্থাৎ এখানে বলা হয় এটি একটি পে অ্যাজ ইউ গো সার্ভিস, এটি একটি পেমেন্ট মডেল। এই মডেলের ক্ষেত্রে বলা আছে একজন ব্যবহারকারী আগে থেকে কোনো সার্ভিস তাকে রিজার্ভ করতে হবে না, বরাদ্দ করতে হবে না। ইনস্ট্যান্ট যদি সার্ভিসটি তার বন্ধও হয়ে যায়, সেক্ষেত্রে সে পে অ্যাজ ইউ গো সিস্টেমে তার সেবাটা চালিয়ে নিতে পারবে এবং যতটুকু ব্যবহার করবে ততটুকুর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে। শিক্ষার্থীরা, সেবাটি বন্ধ হয়ে যায় বলতে আমি এমনটা বুঝাইনি যে একেবারে ক্লোজড হয়ে গিয়েছে। সাপোজ আমরা যখন
ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করব, তখন আমি 3 GB ডাটা যদি পারচেস করি, সেক্ষেত্রে 3 GB ডাটা শেষ হওয়ার পরও আমার সার্ভিসটা যদি কন্টিনিউ থাকে এবং আমি এরপরে যতটুকু ব্যবহার করব ততটুকু যদি মূল্য পরিশোধ করতে হয়, তখন সেটিকে পে অ্যাজ ইউ গো বলা হয়। এরপর ছোট বড় যে কোনো চাহিদা মেটানো যায়। এটি রিসোর্স স্কেলেবিলিটি একটি ক্লাউড কম্পিউটিংয়ের মডেল। সেখানে বলা আছে যে যতটুকু ক্রেতার চাহিদা ছোট বড় সব ধরনের চাহিদায় সে মেটাতে সক্ষম হবে, এমন ধরনের সেবা হলে সেটিকে ক্লাউড সেবা বলা হয়। আমরা চতুর্থ প্রশ্নটি পেয়েছি 3য় অধ্যায় থেকে। সেখানে লেখা আছে আইসিটি শিক্ষক ক্লাসে দুটো বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করতে বললেন এবং আরিফ একটি বাইনারি সংখ্যা লিখলো, সে কত বেশি লিখেছে। দেখো এখানে কিন্তু আমাকে স্পষ্ট করে লিখে দিয়েছে সে বেশি লিখেছে। সেক্ষেত্রে কত বেশি লিখেছে সেটি আমরা মোট যোগফলটি নির্ণয় করে, যেহেতু এই যে এই সংখ্যাটি লিখেছে সেই সংখ্যাটিকে যখন যোগফল থেকে বিয়োগ করব তখন কত বেশি লিখেছে সেটি পেয়ে যাব। তাহলে আমাদের কাজ কী হবে? প্রথমে এই দুটো সংখ্যা যোগ করা, যোগফলটি এখান থেকে বিয়োগ করা, যোগফল থেকে এই সংখ্যাটি বিয়োগ করা। এই সংখ্যাটি যখন বিয়োগ করব তখন সে কত বেশি লিখেছে সেটি পেয়ে যাব। এখানে সঠিক উত্তর 10.10, এই সংখ্যাটি সে অতিরিক্ত লিখেছে। পরবর্তী প্রশ্নটি একই অধ্যায় থেকে দেওয়া আছে, 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি অংশ থেকে। বাইনারি সংখ্যা এত এবং এত এর যোগফল কত? এটি তো সিম্পল ম্যাথ, এখানে কোনো বাইনারি পয়েন্টও নেই, তাই তোমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে এই প্রক্রিয়াটি পরীক্ষার হলে সমাধান করতে পারো। এখানে সঠিক উত্তর হিসেবে আমরা যেটি পেয়েছি সেটি গ নম্বরে দেওয়া আছে, আমি আর বিশদ ব্যাখ্যা এখানে দিচ্ছি না। পরবর্তী প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুগল ক্রোম কি? দেখো এটি হলো একটি সার্চ ইঞ্জিন। গুগল ক্রোম হলো এখানে সার্চ ইঞ্জিন। আমরা সার্চ ইঞ্জিন কাকে বলে জেনে নিচ্ছি। সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য ব্যবহারকারী খুঁজে পেতে পারে। আমরা যদি র্যান্ডমলি কোনো তথ্য খুঁজি সেটি অন্য যে কোনো জায়গায় খুঁজলে পাবো না। আমরা ব্রাউজার ওপেন করে লিখলেও সেটি সঠিকভাবে নাও পেতে পারি, কিন্তু আমরা ব্রাউজার ওপেন করার পর যদি কোনো একটি সার্চ ইঞ্জিনে চলে যাই, সেই সার্চ ইঞ্জিনে গিয়েও যদি আমাদের টপিকটি লিখি, সেই টপিকের উপর সম্ভাব্য যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমাদেরকে ব্রাউজার সামনে হাজির করে দেয়। তাহলে এটি এক ধরনের টুল যার সাহায্যে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। শুধুমাত্র গুগল ক্রোমের নাম মনে রাখলেই চলবে না, আমাদেরকে অন্যান্য যতগুলো অ্যাজ ইউজুয়াল ব্রাউজার হিসেবে ব্যবহার করি সবগুলোর নাম সার্চ ইঞ্জিন সবগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। গুগল ক্রোম তো এখানেই দেওয়া আছে, এছাড়াও bing.com, yahoo.com, baidu.com, amazon.com, pipilika.com। দেখো pipilika.com হচ্ছে যে বাংলাদেশের তৈরি করা একটি সার্চ ইঞ্জিন, এটি তোমরা আলাদা করে মনে রাখবে। ask.com, yandex.com, wolframealpha.com, এই সার্চ ইঞ্জিনগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো সচরাচর ব্যবহৃত হয়ে থাকে। এখন ওয়েলফ্রেম আলফা নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে কম্পিটিশনাল তথ্যভিত্তিক একটি সার্চ ইঞ্জিন। এছাড়াও এখানে গণিত, বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজ ও সংস্কৃতি এবং দৈনন্দিন তথ্য সেখানে পাওয়া যায়। ওয়েলফ্রেম আলফা এই সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা এই সমস্ত বিষয়ে যদি সার্চ করি তখন আমাদেরকে সে এই বিষয়ক তথ্যগুলো সার্চ করে দেয়। HTML ট্যাগের চিহ্ন কোনটি? ভেরি বেসিক কোয়েশ্চেন, যারা HTML কোড লিখে তারা সবাই জানে HTML এর চিহ্ন কোনটি। HTML এর চিহ্ন হলো কৌণিক বন্ধনী। এই যে আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে যে চিহ্নটি তৈরি করি তাকে কৌণিক বন্ধনী বা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। এছাড়াও আমাদেরকে HTML সম্পর্কে আরও দুটো মৌলিক বিষয় জেনে রাখতে হবে, সেটি হলো ট্যাগ হলো ট্যাগ কাকে বলে। যেহেতু এখানে HTML ট্যাগের চিহ্ন আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে ট্যাগ কাকে বলে সেটিও জানতে হবে। ট্যাগ হলো কৌণিক বন্ধনী দিয়ে লেখা কোনো নির্দেশের সংক্ষিপ্ত রূপ। HTML এর আলোচ্য বিষয় কি? HTML এর আলোচ্য বিষয় মূলত দুটোই, একটি হলো ট্যাগ আর একটি হলো অ্যাট্রিবিউট। এবার আমরা জেনে নিচ্ছি অ্যাট্রিবিউট কাকে বলে। অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। এখানে স্পেলিংটা ভুল হয়েছে, নির্ধারক নির্দেশ। ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্ট করতে অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। এই দুটো কথার যে কোনো একটি কথা অ্যাট্রিবিউটের সংজ্ঞা হিসেবে তোমরা লিখতে পারো। অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ, অথবা ট্যাগের নির্দেশকে আরও বেশি স্পেসিফিক করে দেওয়ার জন্য, সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বডি লিখি তখন কিন্তু এটি একটি ট্যাগ বোঝায়, কিন্তু বডি এর ভিতর যদি আমরা লিখি বিজি কালার ইকুয়াল টু স্কাই ব্লু, তখন বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে সেটিও এখানে স্পষ্ট করে দেওয়া হয়। তাহলে ট্যাগ সম্পর্কে যখন অতিরিক্ত কোনো নির্দেশ দেওয়া হয় সেটি হলো অ্যাট্রিবিউট। এবং অ্যাট্রিবিউটের দুটো অংশ, একটি হলো অ্যাট্রিবিউট নেম, অন্যটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু, যাকে আমরা সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখি।
ঠিক আমরা এখানে অ্যাট্রিবিউটের একটি এক্সাম্পল পরবর্তী প্রশ্নে পেয়েছি, যেমন ইউএল হলো এখানে ট্যাগ, আর টাইপ ওয়ার্ডটি হলো অ্যাট্রিবিউট, সার্কেল এই ওয়ার্ডটি হলো অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালুকে ডাবল কোটেশন দিয়ে সমান চিহ্নের পরে লিখতে হয়। এখানে প্রশ্ন দেওয়া আছে, 8 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আউটপুটটি কেমন হবে। যেমন ইউএল দ্বারা বোঝায় আনঅর্ডার্ড লিস্ট বা ক্রমবিহীন তালিকা। এখন আনঅর্ডার্ড লিস্ট তো হতে পারে খালি বৃত্ত দিয়ে, হতে পারে ভরাট বৃত্ত বা ফিল সার্কেল দিয়ে, হতে পারে স্কোয়ার শেপ দিয়ে, হতে পারে। এখন আমরা কোন ধরনের আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব সেটিকে আমরা বিশেষভাবে নির্দেশ দিচ্ছি অ্যাট্রিবিউটের মাধ্যমে। সেই অ্যাট্রিবিউট হলো টাইপ। টাইপের ভ্যালু যখন আমরা সার্কেল লিখব তখন আমাদেরকে প্রত্যেকটা আইটেমের আগে এরকম খালি বৃত্ত প্রদর্শন করবে। শিক্ষার্থীরা আমরা এখান থেকে একটু নোট রাখবো, HTML এ ক্রমতালিকা এবং ক্রমবিহীন তালিকা তৈরি করতে যথাক্রমে OL এবং UL ট্যাগ ব্যবহৃত হয়। অর্ডার্ড লিস্ট হলো ক্রমতালিকা, আনঅর্ডার্ড লিস্ট হলো ক্রমবিহীন তালিকা, আর দুটো ট্যাগেরই অ্যাট্রিবিউট হলো ট্যাগ। এখন এই ট্যাগ সংক্রান্ত লিস্ট সংক্রান্ত আরও কয়েকটি বিষয় আমরা জেনে নিচ্ছি। টাইপের ভ্যালু কেমন হলে কী ধরনের আমাদেরকে ফলাফল প্রদান করে। যেহেতু পরীক্ষা আসছে টাইপ ইকুয়াল টু সার্কেল হলে কেমন দেখাবে, তখন আমরা স্কোয়ার এখানে সার্কেলের যে খালি বৃত্ত সেটি দেখিয়েছি। এছাড়াও টাইপের ভ্যালু যখন ডিস্ক হয় তখন আমাদেরকে ভরাট বৃত্ত প্রত্যেকটি আইটেমের আগে দেখাবে। তাহলে টাইপ ইকুয়াল টু এখানে যদি আমরা DISC ডিস্ক লিখি তখন আমাদেরকে ভরাট বৃত্ত প্রদর্শন করবে। টাইপ ইকুয়াল টু যদি আমরা স্কোয়ার কথাটি লিখি তখন টাইপের ভ্যালু স্কোয়ার হবে এবং এরকম স্কোয়ার শেপের প্রত্যেকটি আইটেমের আগে প্রতীক প্রদর্শিত হবে। এছাড়াও টাইপের ভ্যালু যখন আমরা 1 লিখব তখন একটি ক্রম তালিকা তৈরি হবে, সেই তালিকাতে সিরিয়াল নাম্বার 1 2 3 হবে। অথবা টাইপ ইকুয়াল টু যদি আমরা আই লিখি তখন রোমান সংখ্যা ভিত্তিক একটি তালিকা তৈরি হবে। টাইপ ইকুয়াল টু ক্যাপিটাল এ লিখলে তখন ক্যাপিটাল ABC দিয়ে একটি তালিকা তৈরি হবে। এছাড়াও যদি আমরা এখানে স্মল এ লিখি তখন স্মল ABC দিয়ে একটি তালিকা তৈরি হতে পারে। তাহলে এখানে যদি আইসিটির পাশে আমরা আবার LI দিয়ে ইংলিশ লিখি, LI দিয়ে আমরা বাংলা লিখি, তখন এই তিনটি আইটেমের আগে এরকম খালি বৃত্ত প্রদর্শিত হবে, কারণ টাইপের ভ্যালু এখানে সার্কেল। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো বিষয়টি। পরবর্তী প্রশ্নটি আমরা প্রোগ্রামিং অধ্যায় থেকে পেয়েছি। সেখানে লেখা আছে উৎস প্রোগ্রাম প্রশ্নবোধক চিহ্ন বস্তু প্রোগ্রাম। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে? এখন উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য কোন প্রোগ্রামটি ব্যবহৃত হয়? এখানে আমরা কম্পাইলার বলছি। শিক্ষার্থীরা এটি যেহেতু বোর্ড প্রশ্ন, বোর্ডে প্রশ্নটি এভাবে করা হয়েছে তাই আমরা এভাবে উত্তরটি দিচ্ছি। তবে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। এখানে কিন্তু অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার তিনটিই কিন্তু অনুবাদক প্রোগ্রাম। তাই আমরা এখানে সঠিক উত্তর আসলে ক এবং গ তিনটিই হতে পারে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম, আর অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম। তো এখন আর মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা হয় না, এখন উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা হয়। উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বা অন্য যে কোনো ভাষায়, অ্যাসেম্বলি ভাষায় হতে পারে, উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম হতে পারে, অতি উচ্চস্তরের ভাষায় লিখিত হতে পারে। যে ভাষায় এই প্রোগ্রাম লেখা হোক না কেন সেটি হলো সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম, এবং সেটিকে যখন মেশিনের নিজস্ব ভাষায় রূপান্তর করা হয় তখন তাকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলা হয়। এই যে উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে রূপান্তরের কাজ সেটি করে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার তিনটি ব্যবহৃত হয়। 10 নম্বর প্রশ্নে আমরা পেয়েছি রেজিস্টার ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে? 0 এবং 1 স্টোর করতে, 0 এবং 1 যোগ করতে, ডাটা শিফট করতে। এখানে সঠিক উত্তর হলো 1 3। রেজিস্টার সাধারণত ডাটা স্টোর করে রাখে, তাহলে 0 এবং 1 স্টোর করার জন্য রেজিস্টার ব্যবহার করা হয়। এছাড়াও ডেটাকে লেফট অথবা রাইট থেকে লেফটে শিফট বা স্থানান্তর করার ক্ষেত্রেও রেজিস্টার ব্যবহার করা হয়। 1 3 সঠিক উত্তর। রেজিস্টারের আরও কিছু ব্যবহার রয়েছে। মেমোরি ডিভাইসে ক্যাশ মেমোরি হিসেবে রেজিস্টার ব্যবহার করা হয়। সিপিইউতে ডাটা প্রসেসিং করে রেজিস্টারে সাময়িকভাবে সঞ্চিত করে রাখে, সেই জন্যই বলা হচ্ছে 01কে স্টোর করা মানেই সঞ্চিত করা। পরবর্তী প্রশ্নটি আমরা পেয়েছি বাইনারি একটি সংখ্যা দিয়ে এর সমতুল্য দশমিক মান কত জিজ্ঞেস করা হয়েছে। শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে অথবা BCD কোডের মাধ্যমে রূপান্তর করে ফেলতে পারো। পরিবর্তিত দশমিক মানটি হলো 23। এটি নিয়ে বিশদ কোনো ব্যাখ্যা নেই। 12 নম্বর প্রশ্নে চলে গেলাম। ফ্লোটিং ডাটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রত্যেকটি ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ারকে আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে এবং সেটি জানতেও হবে। ফ্লোটিং ডাটা টাইপ যেটি, তার ফরম্যাট স্পেসিফায়ার হলো %f।
আমরা সেই প্রোগ্রামিং ভাষায় ফরম্যাটেড ইনপুট বা ফরম্যাটেড আউটপুটের মানকে প্রকাশ করার জন্য যে ক্যারেক্টার সেট ব্যবহার করা হয় তাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে আমরা জানি। আর যে কোনো চলকের মান ইনপুট করা অথবা মান প্রিন্ট করতে হলে চলকের নামের পাশে ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয়। এটিও আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখেছি। আরেকটি বিষয় বিশদ নোট দিয়ে রেখেছে এখানে, তোমরা সেটি জেনে নেবে। প্রত্যেকটি ডাটা টাইপ এবং তাদের ফরম্যাট স্পেসিফায়ার এবং বিট এবং বাইট সাইজ এখানে দেওয়া আছে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ক্যারেক্টার যখন ডাটা টাইপ হয় তখন ফরম্যাট স্পেসিফায়ার %c 1 বাইট জায়গা দখল করে, সেটিকে বিটে রূপান্তর করলে 8 বিট হয়। ইন্টিজার আরেকটি ডাটা টাইপ, সেটি ফরম্যাট স্পেসিফায়ার %d এবং মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে। 2 বাইটকে আমরা বিটে রূপান্তর করলে 16 বিট হয়। এরপরের বড় ডাটা টাইপের সাইজ হলো ফ্লোট, সেটি 4 বাইটের একটি ডাটা টাইপ। তার ফরম্যাট স্পেসিফায়ার %f 32 বিট ডাটা সে ধারণ করে। আরেকটি ডাটা টাইপ হলো ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার লং ফ্লোট lf %lf, সেটি 8 বাইট জায়গা মেমোরিতে দখল করে এবং 8 বাইটকে যখন আমরা বিটে রূপান্তর করি 8 8 66 বিট হয়। 13 নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি প্রথম অধ্যায় থেকে, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে যখন সঠিকভাবে ব্যবহার করব তখন আমাদের সফটওয়্যার প্রয়োজন হবে। পরবর্তী প্রশ্নটি, ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে কোনটি? বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, সূক্ষ্ম ও ছোট পণ্য উৎপাদন, বর্জ্য পরিষ্কারকরণ, এই সবকটি কাজই ন্যানো টেকনোলজির মাধ্যমে সম্ভব। আমরা আরও জেনে নিব, ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে সুনিপুণভাবে ব্যবহার করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ন্যানো স্কেল বা 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং সেগুলো ব্যবহার করার যে প্রযুক্তি তাকে ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো টেকনোলজির জনক হলেন রিচার্ড ফাইনম্যান, এটি মনে রাখতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, এখান থেকে পরীক্ষায় প্রায় এমসিকিউ আসে, সেটি হলো ন্যানো টেকনোলজির ধাপ কটি। একটি হলো টপ ডাউন অ্যাপ্রোচ, আরেকটি হলো বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ একটি হলো ছোট জিনিসকে কেটে বড় করা, আরেকটি হলো বড় জিনিস থেকে ছোট জিনিস তৈরি করা, এটি বটম আপ অ্যাপ্রোচ। এখন আমরা বড় জিনিস থেকে ছোট জিনিস তৈরি করা হলো টপ ডাউন অ্যাপ্রোচ, আর ছোট জিনিস থেকে বড় জিনিস তৈরি করা হলো বটম আপ অ্যাপ্রোচ। এরপরও ন্যানো টেকনোলজির যে সমস্ত ব্যবহার রয়েছে, ন্যানো টেকনোলজির মাধ্যমে যে সমস্ত কাজগুলো তৈরি করা যায় সেগুলোর একটি তালিকা এখানে দেওয়া আছে। তোমরা এই প্রশ্নটি প্রায়ই পেয়ে থাকো, ক্রিকেট বল তৈরি, টেনিস বল তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কম্পিউটারের চিপ রেফ্রিজারেটর যখন তৈরি করা হয়, তোমরা এখনই কিন্তু বাসায় দেখতে পারো যে বিভিন্ন রেফ্রিজারেটরের গায়ে লেখা আছে ন্যানো প্রযুক্তি দিয়ে তৈরি। ন্যানো পার্টিকেল বা স্লো রিলিজারও বলা হয়, তৈরি করার ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এছাড়া আকারে হালকা এবং ছোট, ওজনে হালকা এবং আকারে ছোট যে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি প্রথম অধ্যায় থেকে, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলা হয়? ই লার্নিংয়ের সংজ্ঞা তোমরা জানো। ই লার্নিং এক ধরনের দূরশিক্ষণ পদ্ধতি, এটি ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর একটি শিক্ষা পদ্ধতি। কোনো একটি প্রশ্নে এভাবে লেখা ছিল ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতি কোনটি? তাহলে সেক্ষেত্রে ই লার্নিং আমাদের সঠিক উত্তর হবে। অনলাইনে পাঠদানে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপের নাম এখানে দিয়েছি, এখান থেকেও কিন্তু কয়েকটি বোর্ড প্রশ্ন আমরা পেয়েছিলাম। অর্থাৎ যে সমস্ত অ্যাপস ব্যবহার করে আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান করতে পারি সেগুলোর ক্ষেত্রে জনপ্রিয় কয়েকটি অ্যাপের নাম গুগল ম্যাপ হতে পারে, ওয়েবএক্স হতে পারে, ওয়েবনিয়ার হতে পারে। এরপর জুম অ্যাপের মাধ্যমে সচরাচর ক্লাস নেওয়া হয়, সেটি তোমরা জানো। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও কোনো ক্ষেত্রে হয়তো প্রথম দিকে ক্লাস নেওয়া হতো ইমো, স্কাইপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি 16 নম্বর এবং 17 নম্বর প্রশ্ন একটি উদ্দীপকের মাধ্যমে অ্যান্সার করব। ডাক্তার ফারহান শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিলের অপারেশন নিম্ন তাপমাত্রায় প্রয়োগ করে চিকিৎসা করেছেন। এখানে প্রশ্ন দেওয়া আছে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি কি, বা প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্স কিনা, টেলিকনফারেন্স কিনা, ইমেল কিনা। দেখো এনসিটিভির বইতে কিন্তু লেখা আছে এই তিনটি মাধ্যমেই প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়া যায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আর ভিডিও কনফারেন্স যেখানে সেখানে অবশ্যই টেলিকনফারেন্স ইনক্লুডেড থাকবে, কারণ টেলিফোন যখন ভিডিও কলে যখন কল করা হবে সেখানে তো অবশ্যই টেলিফোন লাগবে, তাই টেলিকনফারেন্স হতে পারে। বা এই প্রক্রিয়াটাকে টেলিমেডিসিনও বলা হয়।
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? টেলিমেডিসিন বলা হয়, এবং সেটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা যায়। কখনো কখনো রিপোর্ট বা অন্যান্য তথ্য সামগ্রী ডক্টরকে সরবরাহ করার জন্য আমরা ইমেল ব্যবহার করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে এখানে প্রতিটি উত্তরই সঠিক উত্তর। টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায়। এই প্রশ্নটি কিন্তু ক নম্বরে তোমরা পাবে, জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। আমরা 17 নম্বর প্রশ্নটি একই উদ্দীপক থেকে পেয়েছি। সেখানে বলা আছে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে অধিক সময় লাগবে না। ন্যানো টেকনোলজির যখন ক্রায়োসার্জারির মাধ্যমে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সেবা দেওয়া হয় সেখানে অবশ্যই সুস্থ হতে সময় কম লাগে। তাহলে 1 এবং 2 সঠিক উত্তর। ক্রায়োসার্জারির কথাই মূলত এখানে বলা হয়েছে যে নিম্ন তাপমাত্রায় তিনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন, এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কম, সেটি সঠিক উত্তর। রোগীর ব্যথা কম হবে, সেটিও সঠিক উত্তর। আমরা টেলিমেডিসিন সংক্রান্ত আরও একটু বিষয় এখানে নিয়ে আসছি, সেটি হলো টেলিমেডিসিন সেবা প্রদানকারী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটগুলোর নাম আমরা এনসিটিভির যে বইটি আছে সেখানে পেয়েছি। সেটি হলো টেলাডক, মেভিন ক্লিনিক এবং আই ক্লিনিক নামে একটি বই, এমডি লাইভ নামে ওয়েবসাইট রয়েছে, ওয়েল নামে ওয়েবসাইট রয়েছে, ডক্টর অন ডিমান্ড এই নামে একটি ওয়েবসাইট রয়েছে, টেলিট্রিটমেন্ট নামেও ট্রিটমেন্টন অনলাইন নামে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলো সাধারণত টেলিমেডিসিন সেবা দিয়ে থাকে, এগুলোর নাম তোমরা মনে রাখবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবলের প্রয়োজন হয়? তোমরা জানো ম্যাশ টপোলজি হলো এমন একটি টপোলজি যেখানে প্রত্যেকটি কম্পিউটার অন্যান্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। যেহেতু প্রতিটি কম্পিউটার বাকি সকল কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাই এখানে সবচেয়ে বেশি কেবলের প্রয়োজন হবে। এছাড়াও অন্যান্য সকল টপোলজি অপেক্ষা এটি দ্রুত এবং নিরাপদ। কম্পিউটারের সংখ্যা বাড়লেও এখানে ডাটা ট্রান্সমিশনের গতির উপর কোনো প্রভাব পড়ে না, কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন হয় না, এটি আরেকটি সুবিধা, এবং কোনো সংযোগ বা তার বিচ্ছিন্ন হলেও বিকল্প উপায়ে ডাটা আদান প্রদান করা যায় ম্যাশ টপোলজিতে। আমরা ম্যাশ টপোলজির একটি ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে প্রত্যেকটি কম্পিউটার আলাদাভাবে অন্য সকল কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। শিক্ষার্থীরা, ম্যাশ টপোলজিতে তারা সংখ্যা নির্ণয়ের একটি ফর্মুলা রয়েছে, n = n × n - 1 / 2। এটি ম্যাশ টপোলজিতে তারা সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম বা একটি ইকুয়েশন, সেটি তোমরা মনে রাখবে। 19 নম্বর প্রশ্নটি হলো মডেমের কাজ কি? ডেটা পাঠানো, ডেটা সংরক্ষণ, ডেটা গ্রহণ। মডেম ডেটা পাঠিয়ে থাকে, ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ডাটা ট্রান্সমিট করে, আবার তাহলে রিসিভও করে রিসিভার হিসেবে, সেজন্য ডেটা গ্রহণ এবং ডাটা প্রেরণ এই দুটো হচ্ছে যে মডেমের কাজ, কিন্তু ডাটা সংরক্ষণ করা ওর কাজ নয়, ওর ডাটা সংরক্ষণ করতে পারে না। আমরা মডেমের সংজ্ঞা জানি, যে ডিভাইসটি মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে সংকেত গ্রহণ এবং প্রেরণের কাজ করে। তাহলে এই প্রেরণ মানে হচ্ছে যে সংকেত প্রেরণ করা, আর ডাটা গ্রহণ মানে সংকেত গ্রহণ করা, বুঝতেই পেরেছ, তাকে মডেম বলা হয়। এবং মডেম সম্পর্কে আরও একটি তথ্য তোমরা স্কুলের বই থেকে পড়ে আসছো, সেটি হলো মডুলেটর এবং ডিমডুলেটর এর সমন্বয়ে মূলত মডেম শব্দটি তৈরি হয়েছে। এবার আরেকটি বিষয় আমরা জানবো, মডুলেটর কি করে। মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, একে মডুলেশন বলা হয়। আর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে, সেটি আমরা বলেছি। আর ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে এবং এটিকে ডিমডুলেশন বলা হয়। এই জায়গা থেকে কিন্তু আলাদা করে এমসিকিউ যে কোনো সময় আসতে পারে। 20 নম্বর প্রশ্নটি, মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? তোমরা জানো বিট হলো সবচেয়ে ক্ষুদ্রতম একক, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ, এবং 8 বিট মিলে মূলত 1 বাইট তৈরি হয়। সেখান থেকে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট এই উচ্চতম এককগুলো তৈরি হয়েছে। নিচের উদ্দীপকটি পরে 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দৃশ্যকল্প দুটো দেওয়া আছে এখানে। দৃশ্যকল্প 1, রুমি কলেজ ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করলো। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পেয়েছে। প্রশ্ন দেওয়া আছে প্রথম উদ্দীপক থেকে, দৃশ্যকল্প 1-এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে? তো সে সাইবার ক্যাফেতে গিয়ে ইলেকট্রনিক ফর্ম পূরণ করেছে, এটি ওয়েবসাইটের কাজ। তোমরা এখন আর সাইবার ক্যাফ সম্ভবত ব্যবহার করো না। একসময় যখন ঘরে ঘরে ইন্টারনেট ব্যবস্থার ছিল না,
ইন্টারনেট ব্যবহার অ্যাভেলেবল ছিল না, তখন মানুষ সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে ইন্টারনেট সংযোগ দেয়া থাকতো ব্রডব্যান্ডের মাধ্যমে, মানুষ সেখানে গিয়ে প্রয়োজনীয় কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের কাজগুলো সম্পাদন করত। তো আগের দিনে কলেজ ভর্তির ক্ষেত্রে এরকম সাইবার ক্যাফেতে গিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে হতো এবং ভর্তি ফর্মটি ফিল আপ করার সাথে সাথে মোবাইলে একটি কনফার্মেশন SMS আসতো কিংবা সেখানে কোনো কোড আসতো। এই যে সে কাজটি করেছে, সেই সেবাটি কোন ধরনের সেবা, সেটি হলো মূলত ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি করা হয়েছে। তাহলে ওয়েবসাইট কি সেটিও একটি জেনে রাখি। একই ডোমেইন নেমের অধীনে পরস্পর সংযুক্ত দুই বা ততোধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। আমাদের একই প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া ছিল। এই যে উদ্দীপকটি HTML বডি, ক্রিকেট বোর্ড, বডি ক্লোজ, HTML ক্লোজ, এখানে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে। এই যে কোডটি লিখেছে সেই কোডটির জন্য কি কি ব্যবহার করা হয়? HTML সিনট্যাক্স, টেক্সট এডিটর, ব্রাউজিং সফটওয়্যার। দেখো, এই যে HTML কোডগুলো সুনির্দিষ্ট রীতিতে লেখা হয় তাকে সিনট্যাক্স বলা হয়। সিনট্যাক্স হলো যে কোনো প্রোগ্রামিং ভাষার কোডগুলো নির্দিষ্ট নীতিতে লেখা। তাহলে HTML সিনট্যাক্স এখানে অবশ্যই ব্যবহৃত হয়েছে। টেক্সট এডিটর লাগবে, যে HTML এর কোডগুলো যেখানে লেখা হয় তাকে টেক্সট এডিটর বলে, এবং কোডগুলো রান করার জন্য, ফলাফল দেখার জন্য, ওয়েব পেজের মতো করে সেটি দৃশ্যমান করার জন্য ব্রাউজিং সফটওয়্যার প্রয়োজন। তাই তিনটি সঠিক উত্তর। আমরা আবার জেনে নিচ্ছি HTML সিনট্যাক্স কাকে বলে। HTML কোডগুলো লেখার সুনির্দিষ্ট নিয়ম নীতিকে সিনট্যাক্স বলা হয়। এরপর জেনে নিচ্ছি টেক্সট এডিটর কাকে বলে। যে সকল সফটওয়্যার ব্যবহার করে HTML এর কোডগুলো লেখা হয় তাদেরকে HTML টেক্সট এডিটর বলে। আরেকটি প্রশ্ন আমরা পেয়েছিলাম, গুরুত্বপূর্ণ টেক্সট এডিটর কোনগুলো বা টেক্সট এডিটরগুলো হতে পারে কি কি? নোটপ্যাডে আমরা সাধারণত HTML এর কোড লিখি, কম্পিউটারে নোটপ্যাড ব্যবহার করে আমরা লিখতে পারি, অথবা সাবলাইম টেক্সট নামক একটি অ্যাপস আছে, সেটি ব্যবহার করে আমরা HTML এর কোডিংগুলো টাইপ করতে পারি। এরপর আমরা ব্রাউজার এর মাধ্যমে সেগুলো প্রদর্শন করা হয়। তো ওয়েবসাইট ভিজিট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ব্রাউজিং সফটওয়্যার বলে। ব্রাউজিং সফটওয়্যারের মাধ্যমে মূলত ওয়েব পেজকে দৃশ্যমান করা যায়। প্রশ্নের মধ্যে আমরা পেয়েছি CSS এর পূর্ণরূপ কি? আমরা এই পূর্ণরূপটি জেনে রাখবো। কাসকেডিং স্টাইল শিট, এটি হলো CSS এর পূর্ণরূপ। আমরা যখন HTML ওয়েব পেজ তৈরি করি তখন HTML এর সাথে বিভিন্ন রকমের ফরম্যাট করার জন্য, ওয়েব পেজকে আরও বেশি দৃষ্টিনন্দন করার জন্য কাসকেডিং স্টাইল শিট ব্যবহার করে থাকি। এরপরের প্রশ্নটি আমরা পেয়েছি সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, সেখানে লেখা আছে যে 4টি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হলো কম্পিউটার ভাষা। কম্পিউটারের ভাষার মাধ্যমে মূলত সফটওয়্যার তৈরি করা হয়। সর্বশেষ প্রশ্নটি সি প্রোগ্রামিং থেকে আমরা পেয়েছি। এখানে বলা হচ্ছে ইনক্লুড stdio.h মেইন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। ইন্টিজার দিয়ে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে a এবং a = 3। আরেকটি ভেরিয়েবল b লেখা আছে b = 2 × a%d, b। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ফলাফল প্রিন্ট করবে। প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত প্রদর্শন হবে? দেখো, এখানে b = একটি ইকুয়েশন লেখা আছে 2 × a, সিম্পল ম্যাথ। এখন a এর ভ্যালু হলো 3, 2 × 3 = 6, তাহলে ফলাফল হিসেবে 6 প্রদর্শিত হবে। মনে হয় প্রোগ্রামিং থেকে দেওয়া সবচেয়ে সহজ একটি প্রোগ্রাম এখানে দেওয়া হয়েছে। সবাইকে পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।